পরশুদিন দই পেতে রেখেছিলাম, তো সেই দই দিয়েই আজকে মুড়ি দিয়ে সবাই মিলে খাবো। আর দইটা দেখো কত সুন্দর চাকা হয়ে বসে আছে। আর কি বলতো, অনেকেই বলে দেশি গরুর যে দুধটা হয় সেটা অনেকটা একটু পাতলা হয় এবং তার দইটা অতটাও ঘন হয় না। তারপরে আমি মনে করব এই দুধটার দইটা কতটা ভালো হয়েছে। যা গরম পড়েছে আজকে, এই দইটাই খাওয়াটা দরকার সকালবেলা। আজকে গ্যাস শেষ আমাদের। আর গ্যাস শেষ হওয়ার পর এখানে যার কাছ থেকে আমরা গ্যাস নিই ওই কাকুকে বললাম, বলার পরে বলছে গ্যাস তো অফিসেই নেই, অফিসেই বন্ধ। তো যে কাকুটা আবার আমাদের বাড়িতে গ্যাস দিয়ে যায় উনি আলাদা, আর ধরো যে যার দোকান সে আলাদা। তারপরে ওই কাকুকে ফোনে বলা হলো, ওই কাকু বলছে যে গ্যাস তো নেই, গ্যাস তো পুরো বলরামপুর অফিসেই নেই, আমাদের এখান থেকে যে আরও একটা এখানে আছে অফিস, সেখানেই গ্যাস নেই। এখন বাধ্য হয়ে এই মাটির উনানে রান্না করতে হবে। আর ওই গ্যাস পেতে পেতে কতদিনে পাবো তাও কোনো নেই। এখানে মিস কল দিয়ে যে বুক করব, আমাদের নাম্বারটা না, যে আমাদেরকে অ্যাকাউন্টটা করে দিয়েছিল, যে কাকু যার দোকান ধরো, তো সেই কাকুর কাছে বই উনারই নাম্বার দিয়ে হয়তো করে দিয়েছিল, আমাদের নাম্বারই নেই যে আমরা মিস কল দিয়ে বুক করব। আর মিস কল দিয়ে বুক করলে যে কতদিন আসবে, কারণ অফিস বন্ধ, গ্যাস নেই। এবার বুদ্ধি একটাই, উনুনে রান্না করতে হবে, আর নয়তো ইন্ডাকশনের ব্যবস্থা। তো এই যে দেখো এই গরমটার মধ্যে সকালবেলা তাও ওই যে আমি কালকে দই পেতেছিলাম, দই মুড়ি এগুলো সব খেয়েছি। দই মুড়ি খেয়ে এখন এই যে এখানে রান্না করতে আসলাম। এখানে রান্না করলে তারপরে দুপুরে খাওয়া হবে। কালকের ডাল ছিল, ডাল তারপরে দুধ ছিল, এগুলো সব নষ্ট হয়ে গেছে। যেমন ফ্রিজ নেই, মাকে বলেছিলাম যে গরম জাল তুলে রাখতে, এখন কি করেছে আমি জানি না, কিন্তু ডাল নষ্ট হয়ে গেছে, দুধও নষ্ট হয়ে গেছে। এখন এই যে আমি এখানে চুলাতে রান্না করতে বসবো। তুইও নষ্ট হয়ে গেছিস, হ্যাঁ। এদিকে তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমি তো এই যে এই অবস্থা, গ্যাস শেষ হলে যা দুর্গতি হয় তো বুঝতেই পারছো। আর কলকাতাতেও নাকি গ্যাস তাড়াতাড়ি দিচ্ছে না শুনলাম। এবার এই যে প্লাস্টিকগুলো সব চুলার এখানে উনুনের মধ্যে রেখেছিলাম, যে লাগে তো জাল ধরাতে। চলো এক এক করে সব নিয়ে আসি। যখন ভিডিওটা তোমরা দেখো তখন তোমরা মিকিকে খেয়াল করো, আমি যখন কাজ করি তখন কিন্তু খেয়াল করি না। যখন এডিট করি তখন খেয়াল করি, ও আমার পিছে পিছে, আমি যতগুলো কাজ করব আমার পিছে পিছে যাবে, আবার পিছে পিছে আসবে, কি যে করতে থাকে। সিলিং ভাঙার এই খড়িগুলো রেখেছিলাম জন্য এখন আমি উনুনে রান্না করতে পারছি। আর ওর কথায় যদি সবগুলোই আমি মনে করো কাউকে দিয়ে দিতাম, তাহলে বোঝো তো, দু ঘরের দুটো সিলিং ছিল, দুটো সিলিংয়ে একটা ঘরে দুটো করে ছিল, তার চারটা ছিল। চারটার মধ্যে তিনটাই সবাইকে দিয়ে দিয়েছি, আর একটা শুধু আমরা নিয়ে ওটার থেকে খড়ি বার করেছিলাম। আর ওইটুক দিয়ে কত দিন রান্না করতে পারছি, আরও অনেকগুলো খড়ি রয়ে গেছে খাটের তলায়। তাহলে ভাবো, আমাদের যদি সেরকম জায়গা থাকতো আর আমরা যদি আমাদের এই খড়িগুলো সংরক্ষণ করে রাখতে পারতাম, তাহলে কত দিন রান্না করতে পারতাম। এক তো হচ্ছে আলাদা কোনো রান্নাঘর নেই, যে একটা মাটির উনুন পেতেই রাখবো সবসময়, যখন তখন বিপদে, যে এরকম একটা বিপদ যে কোনো সময় হতে পারে, গ্যাস শেষ হয়ে যেতে পারে। আর যারা ইন্ডাকশানে রান্না করে, ধরো ঝড় তুফানে তো গ্রামের দিকে কারেন্টের খুব সমস্যা, তখন তো ওই যে মাটির উনুন ছাড়া আর কোনো গতি নেই। যদিও আমাদের এই বাড়িতে কোনো ইন্ডাকশান নেই, তারপরেও তাই বললাম আর কি, যে ঠেকায় পড়লে তখন এই মাটির উনুনটাই দরকার হয় বেশি। তো দেখো আমি এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে আলু পটল দিয়ে ডিমের ঝোল। সেই কারণে প্রথমে ডিমটাকে সেদ্ধ করে নিচ্ছি, আর আলু পটল কাটা হয়ে গেছে। দেখো, মাটির উনানে রান্না করতে আমার কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ আমার আগাগোড়ায় মাটির উনানে রান্না বেশ ভালোই লাগে। আর এমনও না যে একদম প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, রান্নাঘরে যেমন গরম লাগে সেরকম এটাতেও গরম লাগে। আর বাইরেটা খোলামেলা, এখানে হাওয়া বাতাস আছেও, বেশ ভালোই লাগে। কিন্তু যেটা মহা সমস্যা হয়েছে, আমি কিন্তু কালি করেছি শুধু এই কড়াইটাই। আমার যে ভাতের হাঁড়ি আছে সেটা তো কালি করা নেই। এবার ভাত যখন রান্না করব তখন কি করব, তখন ওই ভাতের হাঁড়িটাতে একটু তেলের প্রলেপ দিয়ে তারপর যদি ভাত রান্না করা যায়। যেমন চা করার প্যানটার মধ্যেও কালি নেই, আজকে আমরা চা খাইনি, ওই জন্য যে চা করতে গেলেও ওই সেই এখন কালি করতে হবে, ই করতে হবে। তো চাটা তো অত বেশি ইম্পর্টেন্ট না, সকালে জলখাবার তো খেয়ে নিয়েছি, এই আর কি। তো এবার ডিমটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ডিমের ঝোলটা করে, বেগুন ভাজাটা করে লাস্টে তারপরে ভাত বসাবো।
মাকে বলেছিলাম সবজি কেটে দিতে, তো বেগুন কেটে দিয়েছিল আর তার সাথে আলু আর পটল। তো এই যে দেখো বেগুনগুলোকে যে ভাজছি, মানে এইখানে কতগুলো বেগুন, আর যদি বড় বড় বেগুন হতো মানে মোটা মোটা, তাহলে তো ওই জনপ্রতি দুটো করেই ভেজে নিলে হয়ে যেত। তো এইগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমার যেটা মনে হলো বেগুন ভাজতে নিয়ে, যে এই যে মাটির উনুনে রান্না করতে গিয়ে বেগুনটাও খুব সুন্দর ভাজা হয়েছে। শানু শানু ডিম ছোলাইতে আর কতক্ষণ? আর আমার উনুনটা কিন্তু খুব সুন্দর আবার জ্বলেও, মানে খড়ি দিতেই খুব সুন্দর, একবার আগুন ধরে গেলে একদম জ্বলতেই থাকবে, এতটা ভালো আর কি। আসলে শুকনো না, একদম শুকনো এর মধ্যে বসানো। কিছু কইলা বলতে কাজ করতেছি, শামকে বলতেছি আর ওকে উপদেশ দিচ্ছি, ভাই বিয়ে করিস না, সব কর বিয়ে করিস না। ও তাহলে তুমি মনে করো বিয়ে না করলে আজকে না খাই থাকলাই হয়, তাও তো একটা জ্বালাই ছিল। হ্যাঁ ওই কথাই আসে না। আমার ফেসটার অবস্থা দেখো, এক তো ঘেমেছি, আরেকদিকে পুরো মুখ চোখ লাল হয়ে গেছে এই হিটে। রাখো এখানে, রাখো এখানে রাখো, ঢাকা যাবে না, গামলা কিন্তু কিছু একটা ঢাইকে দাও। আমার বড় কাজ করে দিল, ডিমের খোসা ছাড়িয়ে দিল। এখন যাবে লিঙ্ক করতে, নাম্বারটা লিঙ্ক করতে। কলকাতায় তো আমার নাম্বার দিয়ে গ্যাস আসে, এখানে ওর নামে গ্যাস নেওয়া, এখানে ওর নাম্বার দিতে হবে। তাও যেটা শুনলাম যে মানে যারা দেয় গ্যাস তাদের কাছেই শুনেছি, মিস কল দিলেও যে এমন যে গ্যাস 2-3 দিনে চলে আসবে সেটাও না। গ্যাস যে কোন দিন আসে কোনো ঠিক নেই, কারণ অফিসেই গ্যাস নেই। কি জ্বালাই হবে না। আলু পটল দিয়ে ডিমের ঝোল বানানোর জন্য আমি ফোড়নে দেখো দিলাম তেজপাতা, তারপরে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ আর একটা শুকনো লঙ্কা। তারপরে শুকনো লঙ্কাটা দিতে যদিও ভুলে গেছি, দিতে চেয়েছিলাম, যাই হোক। আর বাটা মশলার মধ্যে না রেখেছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন বাটা। তো সবজিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। আলু পটলটাকে দেখো ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু বাটা মশলাটাও দিয়ে দিয়েছি। এইবার একটু সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে তারপরে লাস্টে ঝোল দেবো আর ডিমগুলো দিয়ে দেবো। আর নামানোর আগে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। আজকে মারাত্মক পরিমাণে গরম পড়েছে, তো আমার রান্না প্রায় শেষ। গরম মশলা গুঁড়ো দিয়ে তরকারিটা নামাবো, আর ঘর থেকে সব কিছু ধুয়ে টুয়ে নিয়ে যাচ্ছি। এইটার মধ্যে একটু ভাত, মানে ভাতের মার ছেঁকতে গিয়ে একটু ভাত হয়েছিল, এটাও ছেঁকে নিলাম। একটু ভাত কেন ফেলে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে সসপ্যানটা, এটাও ধুয়ে নিয়েছি ভালো করে। ভাতের হাঁড়ি পুরো কালো হয়ে গেছে। ভাতের হাঁড়ি যে মানে যেহেতু এটা ইয়েতে রান্না করেছি চুলায়, তো যখন চুলার মধ্যে বসানো ছিল হাঁড়িটা, তখনই আমি ভেবেছিলাম যে একটা ন্যাকড়া দিয়ে সাইডগুলো মুছে দিই। কারণ আমার মা যখন রান্না করতো ছোটোবেলায় দেখতাম রান্না শেষে ভাতের হাঁড়ির এই জায়গাটা মুছে রাখতো। তো সেটা দেখেই কিন্তু আমার শেখা, এবং বিয়ের পরে এসে যখন আমি উনুনে রান্না করেছি মানে মাটির চুলায়, তখন আমি এই প্রসেসটা করতাম। তো আজকে সেরকম একটা পরিষ্কার হলোও না। তো রান্না তো শেষেই, বাপরে আমার গাল টালের কি অবস্থা, কালো হয়ে। আর এই যে এখানে এখন ডালটা শুকাচ্ছি, কালকের মুসুর ডালটা নষ্ট হয়ে গেছিলো না, তো সেটা শুকাচ্ছি। কারণ নষ্ট ডালই তো শুকিয়ে খায় মানুষ, তো একদম শুকনো করে ফেলবো, এটাও খাওয়া যাবে, এটাই আর কি। আর এদিকে আমি ভিডিওটাও এডিট করছিলাম রান্না করতে করতে, মানে দুটো কাজ একসঙ্গে করছিলাম। তো এই দেখো ডাল শুকনো হয়ে গেছে, কতটা ডাল ছিল সেটা শুকিয়ে কতটুকু হয়েছে। তো ডাল শুকনো কিন্তু আমার খুব প্রিয় একটা খাবার। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। আর অবশ্যই যে ডালটা মনে করো শুকালে পরে, মানে নষ্ট ডালই তো শুকায়, বা যাদের খেতে ইচ্ছে করে তারা ভালো ডালও শুকিয়ে খায়। কিন্তু এই যে একটা টক টক লাগবে, এটা যে কি টেস্ট! আর এমন না যে পেটে সমস্যা হবে, কারণ এগুলো শুকনা ডাল খেলে কোনো ক্ষতিই হয় না, খারাপ হয় না, ভালোই হয়, মানে খেতে ভালো হয় আর কি।
দেখো এখানে কি পরিমাণে রোদ এসে গেছে। তো যে যতটুকু আর কি বিছানার চাদরটা দিয়েছিল ততটুকু মানে একটু তাও রেহাই পেয়েছিলাম, যে এই জায়গাটার মধ্যে রোদ লাগছিল না। তো দিব্যি আমি রান্না করেছি, তারপরেও একটা যে গরম পড়েছে আজকে। অন্যদিন ওয়েদারে যেরকম দেখায় যে রাতে বৃষ্টি হবে বা একটু পরে বৃষ্টি আসবে, তো সেগুলোও দেখছিলাম মানে গুগলে, কিন্তু কোনো রকম আবহাওয়া দপ্তর থেকে কোনো ইয়ে নেই যে বৃষ্টি আসবে, বরঞ্চ রোদেই দেখাচ্ছে। এই যে সারাদিনে আমার এত খাটাখাটনি, মানে আমার একটা জিনিসই ভয় হচ্ছে যে এই যে খাটছি তো ঠিকই আছে, এখন মানে শরীর সুস্থ আছে, কিন্তু যখন সমস্ত কাজ শেষ করে নিয়ে শুবো বা বসবো তখন হয়তো মাথা ব্যথা শুরু হবে। এক তো হচ্ছে আমার মাইগ্রেনের সমস্যা, আর তার মধ্যে এই গরমের মধ্যে চুলার পাড়ে রান্না করলে এমনি সুস্থ মানুষেরই মাথা ব্যথা উঠে যায়। তাহলে আমার অবস্থাটা বুঝতে পারছো। এবার বাড়ি এসে একদম পুরো আমার নাজেহাল অবস্থা, মানে যে অবস্থাটা একদম মানে এটা আশা বাইরে ছিল। আর হঠাৎ করে এরকম গ্যাসের সমস্যা যে হবে সেটাও জানতাম না, কারণ গ্যাস শেষ হলে আমরা এখানে বললেই গ্যাস দিয়ে যায়, যখন শেষ হবে তখনই দিয়ে যায়। কিন্তু শহরের যে সমস্যাটা আমাদের ভোগ করতে হয়েছিল এর আগে, যে এবার আমি ওই যে ইন্ডাকশান যখন আমার ছিল না তখন কিন্তু এরকম একটা সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম, যে গ্যাস বুক করেছি আর আসেই না। তারপরে তো ওই ছোটো গ্যাসটার মধ্যেই কত কষ্ট করে রান্না করেছি। কিন্তু এটা যে গ্রামেও এরকমটা রয়েছে এই সমস্যাটা, সেটা আমার জানা ছিল না। ভেবেছিলাম যে গ্যাস শেষ হলে যে কোনো সময় হয়তো ফোন করে বলে দিলে দিয়ে যাবে, যেটা এর আগেও হয়েছে। যাই হোক, তারপরেও আমি বলবো যে এখানে গ্রামের বাড়ির জন্য মাটির উনুনটা ছিল জন্য এবং খড়িগুলো ছিল জন্য তাই আমরা রান্না করে আজকে খেতে পারবো, আর নয়তো কি হতো আমি সেটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, ভগবান একদিকে বিপদে ফেললে আরেক দিকে ঠিক উদ্ধার করে দেয়, এবং এই মানে বিপদগুলো এখন মানে মোটামুটি সবারই ভোগ করতে হচ্ছে, কারণ এই গ্যাসের সমস্যাটা হঠাৎ করেই কিন্তু এসছে, এবং গ্যাস শেষ হলে 21 দিনে 1 মাসেও নাকি গ্যাস দিয়ে যাচ্ছে না। তাহলে বুঝতে পারছো এরকম সমস্যা মানে সবারই ভোগ করতে হচ্ছে। তারপরেও গ্রামের বাড়ির জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে, তাও আমি মনে করবো যে না ঠিকই আছে, তাও ভালো আছে। তো সমস্ত কিছু দেখো টুকটুক করে নিয়ে গেলাম, আর যেহেতু এই জায়গাটার মধ্যে রান্না করেছিলাম এবং এখানে রেখেও ছিলাম, তাই এই জায়গাটা খুব সুন্দর করে মুছে নিলাম। আর নিচের জায়গাটা তো পুরো জল ঢেলে পরিষ্কার করে নিলাম দেখলেই। আর এই যে মপটাকে আবারও ধুয়ে এনে এই জায়গাটা খুব সুন্দর করে মুছে নিয়েছি, সিঁড়িগুলোও মুছে নিলাম। তো দেখো এইদিকে কেটেছে আম, বলছে আম খেতে। আমার তো প্রচণ্ড পরিমাণেই কষ্ট হয়েছে, যেটা সত্যি কথা। এই যে রান্না করে জায়গাটাকে একদম সুন্দর করেই করলাম, আর আমার অবস্থা ভীষণ খারাপ। এখন স্নান করতে ইচ্ছে করছে, স্নান করে এসে পুজো দেবো। হাত পা সব কাঁপছে থরথর করে, কারণ এত রোদ আর এই গরমটা না সহ্য করতে পারছি না। গ্যাসে রান্না করলে এতটা হতো না, চৌকার পাড়ে বসে মানে চুলার পাড়ে বসেই, চৌকাটা কিন্তু এখানকার আঞ্চলিক ভাষা, তো মাটির উনানের পাশেই বসে যখন রান্না করতে হয় হিটটা পুরো মুখে লাগে। এদিকে আবার সূর্যের আলো, তাও তো চাদর দিয়েও ঢেকে দিয়েছিল বলে তাও একটু রেহাই পাওয়া গেছে। তো দেখো স্নান করে আসলাম, আর এই যে যা কাপড় ছিল সেগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো এবার এখানে কাপড় মেলে দিয়ে তারপরে পুজো দিতে যাব। স্নান করে যে শরীরটা কতটা আরাম পেয়েছে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এক তো এত পরিমাণে গরম আর সারাদিনের ক্লান্তি, স্নান করে পুরো ফ্রেশ। এবার পুজোটা দিয়ে খেলেই আর কোনো মানে কাজ নেই। তবে আরও একটা চিন্তা মাথায় রয়েই গেল, যে রাতে তো ভাত রান্না করতেই হবে, কারণ রাতে তো আমরা তো এই যে দুবার ভাত রান্না হয়, কিন্তু তরকারি আমি দুপুরবেলায় করে রাখি, সেটা গ্যাস থাকলেও কি না থাকলেও কি, একবারে দুপুরবেলা রান্না করে রাখি, দুপুর রাত দুবেলার জন্য হয়ে যায়। দেখো তুলসী পাটে কতগুলো পিঁপড়ে, কালকের প্রসাদটা খাচ্ছে, আবার আজকেরটা দিয়েছে, আজকেরটাও খাচ্ছে। খেলছে। তোমরা কি খেলো? ভলিবল। ভলিবল কি এইভাবেই খেলে? ও, তো আজকে কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখাইনি, চলো একটু দেখে নাও। তরকারির রংটা কিন্তু খুব ভালো এসছে। এক তো হচ্ছে মাটির উনুনে রান্না করেছি, তার মধ্যে মানে একটু ভালো করে রান্না করেছি। চলো, এখানে রেখেছি বেগুন ভাজা, এই হচ্ছে ডাল শুকনো তো আমি সবার প্রথমেই খাবো, এত ভাল লাগে আমার। আর এই হচ্ছে আলু পটল দিয়ে ডিমের ঝোল। ঠিক আছে, এই হচ্ছে রান্না বান্না আজকের।
আলু পটলের ডিমের ঝোল তোমরা কোনোদিন খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করো, যদি না খেয়ে থাকো তাহলেও কমেন্ট করো, ঠিক আছে? যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যাটা হয়। কি বলো তো, যে দিনের মধ্যে যদি তুমি রোদের মধ্যে খুব বেশি যাও বা ধুলাবালি লাগে তাহলে মাথা ব্যথা শুরু হয়। আর আমারও ঠিক তাই। আমি বুঝতেই পারছিলাম যে এই যে সারাটা দিন এখানে এতটা খাটছি, রান্নাবান্না, রোদে, এক হচ্ছে রোদের একটা তাপ, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে আজকে গরম, আর হচ্ছে এই যে উনুনের পাড়ে, তো বুঝতে পারছিলাম আমারও মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো এতক্ষণ যাবত আমি ক্যামেরা অন করেছি তোমাদের সাথে এই কথাটা বলবো, এক ফোঁটা ইচ্ছে করছিল না। মাথার এই যে রগ এখনও পর্যন্ত ফুলে আছে, ধরলে বুঝতে পারছি টিকটিক করছে, মানে বেশি মাথা ব্যথা যখন হয় এটাই হয়। তো যে কথা সেই কাজ, মাথা ব্যথা শুরু হয়েছে আমার। বিকেলবেলা মানে সারা দিন কাজ শেষ করে নিয়ে সবাই একটু শুয়েছিলাম, মিকি সহ। পান খেয়েছি সে কারণে গলায় লাগছে। তারপরে শুয়ে থেকে বেশ মানে অত ডিপ ঘুম না, সবই বলতে পারছিলাম, আবার এদিকে ঘুম আর কি খুব চোখে। তো এই করে 2 ঘন্টা 1.5 ঘন্টার মতো খুব রেস্ট নিলাম। নিয়ে যখনই না বিছানা থেকে উঠলাম মাথা ব্যথা আস্তে আস্তে করে শুরু হলো। এখনও যে পুরোপুরি কমে গেছে তা না, পুরো এই যে একদম এই যে এরকম যাদের মাইগ্রেনের সমস্যা আছে তাদের এরকমই মাথা ব্যথা হয়। তো এবার উঠে যে পাশেই এখানে হাঁটাহাঁটি করছিলাম, এদিকে সবাই গরমের মধ্যে রাস্তার মধ্যে সবাই হাঁটাহাঁটি করে, তো এখানে হাঁটাহাঁটি করছিলাম। আর আবার আজকে একটা নিমন্ত্রণ আছে, মানে একটা আমার ছোট্ট একটা দেওরের বার্থডে আজকে, কাকা শ্বশুরের ছেলে। তো বার্থডে নিমন্ত্রণ দিয়ে গেছে দুজনকে, মানে আমাদের দুজনকেই ডাকলো, ওকে আমাকে, মানে সেরকম একটা বড় করে হয়তো করেনি, তারপরেও পাড়া প্রতিবেশী অনেককেই বলেছে। তো সেখানে যাব দুজনে। আর মা তো খাবেই না, মা বলছে ওই যে সন্ধ্যার সময় ভাত খেলো, দুপুরবেলার খাবারটা তখন খেয়েছে যখন আমাদের আগে খেয়েছে, আবার সন্ধ্যার সময় ভাত ছিল, সেই ভাত তরকারি খেলো, খেয়ে দিয়ে তারপরে বলছে রাতে আর খাবে না। আর তার মধ্যে এত গরমের মধ্যে না সত্যি কথা খেতেও ইচ্ছে করছে না। আমাদেরও এক ফোঁটা খিদে নেই। চা তো মানে কি বলতো, সকালেও খাইনি, সন্ধ্যার সময়ও যদি আমি না মানে চা করিনি, তো কিন্তু পিসির বাড়িতে গেছিলাম, ওখানে চা খেয়ে আসলাম। ও চা খেয়েছে, মানে পিসি ডেকে নিয়ে গেল, তো সবার জন্য চা করছিল, শুধু আমরা না আরও অনেকে ছিলাম। তো চা খাওয়ার পর্ব শেষ, কিন্তু রান্নাবান্না ভেবেছিলাম যে ভাত তো করতেই হবে, যেহেতু গ্যাস নেই তো মাটির উনুনে ভাতটা করব। কিন্তু ভাত আজকে আর করতে হবে না, যেহেতু মাও খাবে না আর মিকির জন্য এইটুক ভাত আছে। তো ওই জন্য ভালোই হলো, যে নাহলে রান্না করতে লাগতো, ওই আবারও মাটির উনানের মধ্যে এই আগুনের পাড়ে বসে রান্না করতে হতো। তো যেহেতু রান্না করতে হবে না, দুজনের নিমন্ত্রণ, তো ওই জন্য আর কি। তো আমি রেডি হই, মাথাটা ব্যথা করছিল বলে মানে ভালো লাগছে না আসলে এই গরমের মধ্যে না, মানে যতটা রিল্যাক্স থাকা যায়। এখন এই কাপড় চোপড় পরে একটু রেডি হতেও লাগবে। নাইটি পরে তো আর আমি মানে কারো বাড়িতে প্রসাদ খাওয়া, নিমন্ত্রণ হোক বা যাই হোক, নাইটি পরে কোনোদিনই যাইনি। এমনি আশেপাশের বাড়িতে সেটা আলাদা কথা, যে পাড়ার মানুষকে নিয়ে সেটা আলাদা, কিন্তু বার্থডে বাড়িতে বাইরের লোকজন হয়তো আসবে, আমাদের পাড়ার বাইরেও লোকজন আসবে, সে কারণে ভাবলাম চলো একটা কোনো শাড়ি বা একটা কিছু পরে যাই, কুর্তি বা সালোয়ার, এরকম একটা, মানে কুর্তি আর সালোয়ার বলছি, যাই হোক 3 পিস বা শাড়ি একটা কিছু পরে যাই। তো রেডি হবো, আর ও বাজার যাবে গিফট আনতে, বার্থডে গিফট, এই আর কি। তো এইটাই তোমাদেরকে বলার ছিল, যে মাথা ব্যথা এত করছে সারাদিন এত কিছু করার পর। ঘরটা গুছানোর কথা ছিল, একটা কিচ্ছু গুছাতে পারিনি, এই জায়গাটা পুরো এলোমেলো হয়ে আছে। এইখানে কাপড়গুলো তখন এনে ওকে দিলাম যে রাখো তো এগুলো, তখন এখানে রেখেছে, এগুলো এইভাবেই আছে, ভাঁজ করা হয়নি। আর মা দেখো খেয়ে দিয়ে শুয়েও পড়েছে, ওই যে দেখো মশারি টাঙানো। এখন কটা বাজে বলো তো, এই 9:30 মতো। তো মা শুয়ে পড়েছে, মিকি তো লাফালাফি করছে, বাইরে ছিলাম না, আসলাম এই জন্য। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। আর তরকারিটা তো ওই যে ফ্রিজ থাকলে ফ্রিজে রেখে দিতাম, ঝামেলা শেষ। এখন ওই তরকারিটা গরম করে রাখতে হবে, আর নয়তো নষ্ট হয়ে যাবে। ডিম তরকারি রয়ে গেছে, যেহেতু রাতে কেউই খাবো না, মিকি বাদে কেউই তো যেহেতু খাবো না। দেখো আমার এই জায়গায় চুল পুরো পড়ে গেছে, আর তার মধ্যে ঘেমে আর ওরকম হয়েছে। তো কেউ যেহেতু খাবো না, তাই তরকারি তো পুরোটা রয়ে যাবে, কালকে হয়ে যাবে আমাদের। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, হালকা একটু লিপস্টিক পরলাম আর একটা টিপ পরেছি কপালে, আর এই হচ্ছে শাড়িটা পরেছি, এটাই নিচে ছিল, ভাবলাম এটাই পরে নিই। আর ও এসেছিলো, এসে আবার বাজার চলেও গেছে গিফট আনতে, আমাকে বলেছে রেডি হয়ে যেতে। কি সাজি গরমের মধ্যে, আর এই যে দেখো ঘেমে টেমে পুরো স্নান করে নিয়েছি। আর যদিও এখানে একদম পাশের বাড়ি, মানে 2টো বাড়ি পড়ে, সেরকম কেউ এখানে সেজে গুজেও যায়নি। তো আমি তার যেহেতু এই বাড়ির বউ, মানে বউদের একটু ব্যাপারটা একটু আলাদাই থাকে, মেয়ে হলে তাও নাইটি টাইটি পরে এই বাড়ি ওড়ি যাওয়া যায়। তো আমি একটু শাড়ি পরলাম আর এই হালকা একটু রেডি। তো চলো যাই।
আর গিয়ে তারপরে দেখি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। কেক কাটা হয়ে গেছে, ছবি পাঠিয়েছিল আমাকে ও, কেক কাটা হয়ে গেছে। এবার ওই ভাইটার সাথে একটা ছবি তুলবো ভাবছি। এই যে দেখো হলুদ টি শার্ট, এরই হচ্ছে আজকে বার্থডে। হ্যাপি বার্থডে মিনময়। আমার দেওর হয়, এটা দেওর, এটা দেওর, এটা হয় ভাস্তা, এটা ভাস্তি, এটা হচ্ছে ভাগ্নি, এটা ভাগনা, ওটাও ভাগ্নি, ভাগ্নি না ওটা ননদ, হ্যাঁ এদের সম্পর্কটা একটু গন্ডগোল আছে। আর বাকিরা ওই তো ওরকমের মধ্যেই। যাই হোক, সবাই বার্থডেতে এসছে, এখানে বাচ্চাদেরকে নিয়ে বেশি পার্টি হচ্ছে। বার্থডে বয়ের মা আছে ইনি, হাই বার্থডে বয়ের পিসি, এটা বার্থডে বয়ের ভাই, এই যে ছোটটা। তো এই যে দেখো গিফট নিয়েছে, খাতা, কারণ ও তো স্টুডেন্ট, ও তো লাগবেই খাতা আর হচ্ছে কলম, কলম কলমের বক্স। আরে এখানে না দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, আর এমন সময় মানে নিমন্ত্রণ করেছে যে আমরা যে আগের থেকে কোনো ইয়ে করবো সেটা হয়নি। যাই হোক, বাংলা, সংস্কৃত, সব তো নাই, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ইংলিশটা তুই পড়, ইংলিশটা তুই এক্সট্রা 5টা করো। প্রথম ব্যাচে বাচ্চারা বসেছিল, তারপরে আমরা বসে গেলাম খেতে। ডাল, চিপস, তারপরে রয়েছে একটা সবজি, মাছের ঝোল, আর লাস্টে ছিল চাটনি আর পায়েস। রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল। আর আসলে কি জানো, বাচ্চাদেরকে নিয়েই বার্থডেটা ছিল। তারপরেও হাতে গোনা মানে কয়েকজনকে বড়োদেরকে আর কি বলেছে, যেমন আমাদের ঘরে বাচ্চা নেই, আমাদেরকে বলেছে, এবং আত্মীয় স্বজন তো রয়েছে। মানে এমন না যে একদম সেরকম বড় করে করেছে, সেটা না। কিন্তু এই যে ছোট্ট বাচ্চাটার বার্থডেতে আজকে যে গেছিলাম, ওর বার্থডে, আমি এখানে বিয়ে হয়ে আসছি থেকে ওর বার্থডেতে আমরা নিমন্ত্রণ পাই, এবং ওর বার্থডে মানেই হচ্ছে লোকজনকে খাওয়াবেই করবে, একটা ভালো সুন্দর একটা বার্থডে হয়। যাই হোক, বেশ সুন্দর আনন্দ করে আসলাম। কিন্তু এখন শুরু হয়ে গেছে আমার মাথা ব্যথা। আর সেই দুপুরবেলা রান্না করেছি, উনানের জাল তো আর এখন আর নেই, তো নতুন করে আবার জাল ধরাতে হচ্ছে। দিয়ে এখানে ভাত তো রান্না করতে হবে না, কিন্তু তরকারিটা যদি জাল না দিয়ে রাখি তাহলে তো একদম মানে একদম নগদ নষ্ট হয়ে যাবে, 100% নষ্ট হয়ে যাবে। সে কারণে তরকারিটাকে জাল দিয়ে 30%-এর মতো শুকিয়ে নেব, তাহলে আর নষ্ট হবে না। এই যে দেখো কড়াই বসিয়ে দিলাম, আর তরকারিটাও ঢেলে ভালো করে জাল দিয়ে নামিয়ে নেব। রাতে যেহেতু আমরা কেউই খাবো না, আমরা দুজন তো খেয়ে আসলাম, মাও খেয়েছে আর খাবে না। আর ঘুটুনেরও ভাত দেওয়া হয়েছে, ভাত অল্প ছিল আর ডিমের কুসুম দিয়ে, তাই আর রাতে ভাত রান্নার ঝামেলাটা নেই। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।